আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল ১৭ই জুলাই ১৯৯৮ সকালবেলায় ৭টার সময়। ৪ জন যুবক বর্ধমানের নারায়ণপুর থানায় এসে পৌঁছায়। এসে ইন্সপেক্টর বিবেককে জানায় যে দামোদর নদীতে যে ঘাট রয়েছে সূর্যদেব ঘাট, সেই ঘাটে ভোরবেলায় স্থানীয় লোকজনেরা একটা বিবস্ত্র মহিলার দেহ পেয়েছে। সেই লোকজনেরা দেহটাকে জল থেকে তুলে একটা শুকনো জায়গায় রেখেছে, তারপরে পুলিশ স্টেশনে খবর দিতে এসেছে। বাবলু মাইতির এই কমপ্লেনে মিনিট ২০-র মধ্যে ইন্সপেক্টর নিজের টিম নিয়ে সূর্যদেব ঘাটে গিয়ে পৌঁছায়। আশেপাশের সমস্ত এরিয়া ভালোভাবে দেখা হয়, সেই বডিটার ফটো তোলা হয়। বডিটাকে পুলিশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে মহিলার সাথে রেপ করা হয়েছিল, তারপরে তার শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল। নেক্সট ডে নিউজ পেপারে ওই বডির ফটো সহ সমস্ত বিবরণ প্রকাশিত হয়েছিল। যেদিন প্রকাশিত হয়েছিল সেই দিনই দুপুরবেলায় দুজন ভদ্রলোক নারায়ণপুর থানায় এসে পৌঁছায়। দুজন ভদ্রলোকের নাম ছিল শঙ্কর প্রসাদ ভট্ট, আর দ্বিতীয় জন তার শ্বশুর পদ্মলোচন। শঙ্কর প্রসাদ এসে পুলিশ স্টেশনে জানিয়েছিল যে সে একজন জামা কাপড় ব্যবসায়ী। বর্ধমান বাজারে তার একটা বিশাল দোকান রয়েছে, মেহতা পাড়া নামের একটা জায়গা, যেটা বর্ধমান রেল স্টেশনের কাছেই। সেখানে তার বিশাল বাড়ি রয়েছে। তার স্ত্রী সুরভি ১৫ জুলাই ১৯৯৮ সাল নিজের বাড়ি থেকে উধাও হয়েছে। নিজের বাড়ি থেকে বলতে ভদ্রলোক যখন বাড়ি পৌঁছেছিল সন্ধেবেলায়, সে গিয়ে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে পায়নি। তারপর সে শুনেছিল তার স্ত্রী দুপুরবেলায় ১২টার সময় গৌরাঙ্গ নামের এক ভদ্রলোকের বাড়ি, যেটা ছিল তার প্রতিবেশী একজনের বাড়ি, তার বাড়িতে গেছিল। গৌরাঙ্গকে তার স্ত্রী সুরভি দাদা বলে ডাকত, কিন্তু ১৭ তারিখে নিউজ পেপারে সে নিজের স্ত্রীর ফটোটা দেখে চিনতে পেরেছে যে ওটা তার স্ত্রী। সঙ্গে এসেছিল তার স্ত্রী মানে সুরভির বাবা, তার নাম ছিল পদ্মলোচন। তিনি বর্ধমান থেকে ১০ কিলোমিটার দূরে শক্তিগড়ে থাকতেন। তিনি ভারতীয় রেলের 4th গ্রুপের একজন কর্মচারী ছিলেন। তার ২ ছেলে ২ মেয়ে, তাদের মধ্যে সব থেকে বড় ছিল সুরভি। সুরভির বাবা আর সুরভির হাজবেন্ড একসাথে এসে পুলিশ স্টেশনে এই ব্যাপারটা জানিয়েছিল। সুরভির হাজবেন্ডকে পুলিশ টিম জিজ্ঞেস করে যে ১৫ তারিখে দুপুর থেকে আপনার স্ত্রী নিখোঁজ হয়েছে, তাহলে আপনি ১৭ তারিখে পুলিশ স্টেশনে এসেছেন কেন, তাও একটা নিউজ পেপারে খবর পড়ে। তখন শঙ্কর বলে যে সেদিন থেকেই তিনি নিজের মতো করে বিভিন্ন এরিয়ায় স্ত্রীকে খোঁজাখুঁজি করছিলেন, আর নিজের স্ত্রীর ব্যাপারে খবর নেওয়ার জন্য তিনি তার আগের দিন নিজের শ্বশুর বাড়িতেও গেছিলেন। পাড়ায় সব জায়গায় জিজ্ঞেস করেছিলেন। শ্বশুর বাড়িতে গিয়ে যখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী সেখানেও যায়নি, তখন তারা দুজনেই ঠিক করে যে সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খবর নেওয়ার পরে নেক্সট ডে মানে ১৭ তারিখে পুলিশে কমপ্লেন করা হবে। তো তার আগেই তারা নিউজ পেপারে নিজের স্ত্রীর মারা যাওয়ার খবরটা পড়ে ফেলেছিলেন। তাই তারা জানাতে এসেছিলেন যে তারা সুরভির বাড়ির লোক। সুরভি ১৫ তারিখ থেকে নিখোঁজ হয়েছিল। সুরভির হাজবেন্ড শঙ্কর পুলিশ স্টেশনে জানিয়েছিল যে সে বাড়ি এসে কাজের লোকের কাছে জানতে পেরেছিল যে সুরভি, যাকে দাদা বলে ডাকতো, একজন প্রতিবেশী যুবক গৌরাঙ্গ, তার বাড়িতে গেছিল।
পুলিশ ওই নামটা জানতে পারার পর গৌরাঙ্গর বাড়িতে যায়। গৌরাঙ্গর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে যে গৌরাঙ্গ কোথায়। গৌরাঙ্গ স্ত্রী জানায় পুলিশ টিমকে যে 15 জুলাই দুপুরের পর থেকেই গৌরাঙ্গ আর বাড়ি আসেনি। পুলিশ বুঝতে পারে যে গৌরাঙ্গ আর গৌরাঙ্গকে যে দাদা বলে ডাকতো শঙ্করের স্ত্রী সুরভি একই সাথে একই দিনে উধাও হয়ে গেছে। লক্ষ্মীকে যখন এই ব্যাপারটা জানানো হয়, লক্ষ্মী বলে যে তার হাজবেন্ড আর শঙ্করের স্ত্রী দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। সুরভি দাদা বলে ডাকলেও তার মনে ছিল অন্য কিছু। তারা সব সময় একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, সময় কাটাতো, কথা বলতো। শুধু সে নয়, পাড়ার সব লোক এই ব্যাপারটা জানে, এমনকি সুরভির হাজবেন্ডও জানে। এই ব্যাপারটা জানার পর পুলিশ বলে যে আপনার হাজবেন্ড 3 দিন আগে হারিয়ে গেছে, আপনি পুলিশ স্টেশনে কমপ্লেন করেননি কেন? তখন গৌরাঙ্গ স্ত্রী লক্ষ্মী বলে যে আমার হাজবেন্ড আমার সাথে এত খারাপ ব্যবহার করত, নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সে হারিয়ে গেলে বা মারা গেলে আমার কিচ্ছু আসে যায় না। পুলিশ টিম লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয় আপনার হাজবেন্ড কোথায় গিয়ে থাকতে পারে? ইতিমধ্যে সুরভি যে মারা গেছে সেটা খবরটা সারা পাড়ায় ছড়িয়ে পড়েছিল। পুলিশ লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে আপনার হাজবেন্ড কি সুরভিকে মেরে কোথাও পালিয়ে গেছে, এমন হতে পারে? লক্ষ্মী বলে না, আমার হাজবেন্ড খুব ভালোবাসতো সুরভিকে। সব সময় তারা বাড়ির লোকজনকে ফাঁকি দিয়ে একসাথে ঘুরতো, একসাথে সময় কাটাতো। আমার হাজবেন্ড কখনোই সুরভিকে মেরে ফেলতে পারে না। নিশ্চয় আমার হাজবেন্ড কোনো চক্রান্তের শিকার হয়েছে। পুলিশ এবার লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড কখন বাড়ি থেকে বেরিয়েছিল? তখন লক্ষ্মী বলে যে সুরভি আমার বাড়িতে আসে না, আগে আসতো, তবে তার আর আমার হাজবেন্ডের মধ্যে সম্পর্কের ব্যাপারটা যখন থেকে আমি জানতে পেরেছি, সুরভি আমার বাড়িতে আর আসে না। তারা দুজন বাইরেই কোথাও দেখা করে। তবে হ্যাঁ, পাশের পাড়ার নারায়ণী নামের একজন মহিলা, যে আয়ার কাজ করে, বিধবা একজন গরিব মহিলা, সেই মহিলা দুপুর বেলায় আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সাথে কথা বলছে। পুলিশ টিম এবার চলে যায় নারায়ণীর বাড়িতে। নারায়ণী পুলিশকে দেখে একটু ঘাবড়ে গেছিল। তারপরে নারায়ণীকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন সে যে ব্যাপারটা বলেছিল, সে বলেছিল যে একজন গুন্ডা তাকে 200 টাকা দিয়েছিল। 200 টাকার বিনিময়ে তাকে দুটো কাজ করতে বলেছিল। নারায়ণীকে বলা হয়েছিল সুরভিকে গিয়ে বলতে হবে যে 15 জুলাই গৌরাঙ্গ সুরভিকে দেখা করার জন্য সদরঘাট ব্রিজের ওপরে ডেকেছে দুপুরবেলায় 12টার সময় 15 জুলাই। সেই নারায়ণী গৌরাঙ্গর বাড়িতে গিয়ে বলেছিল সুরভি তাকে দুপুর 3টের সময় সদরঘাটে ডেকেছে দেখা করার জন্য, গৌরাঙ্গ যেন ঠিক সময়ে পৌঁছে যায়। দুজনকে আলাদা আলাদা সময় দেওয়া হয়েছিল দেখা করার জন্য। তারপর থেকেই তারা দুজনেই আর বাড়ি ফিরে আসেনি। নারায়ণীর কাছে খুরশিদ নামটা জানতে পারা যায়। খুরশিদের নামে পুলিশ স্টেশনেও কিন্তু বেশ কয়েকটা এফআইআর ছিল। সে একটা অপরাধী টাইপের মানুষ ছিল। খুরশিদের কাছে পুলিশ টিম যায়, খুরশিদকে অ্যারেস্ট করা হয়, শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। খুরশিদের সাথে কথা বলতে গিয়ে খুরশিদের আরো 3জন সঙ্গীর নামও জানতে পারে পুলিশ টিম। 4জনকে বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে খুরশিদকে সুরভির হাজবেন্ড কাপড় ব্যবসায়ী গৌরাঙ্গ কিছু টাকা দিয়েছিল আর বলেছিল সুরভিকে আর গৌরাঙ্গকে উপযুক্ত শাস্তি দিতে হবে, কারণ তারা দুজনেই বিশ্বাস নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে পড়ে নিজের সংসারের সুখ শান্তিটাকেও নষ্ট করেছে।
খুরশিদ রাজি হয়ে যায়। খুরশিদ 200 টাকা দিয়ে নারায়ণীকে পাঠিয়েছিল তাদের দুজনকে ডেকে আনার জন্য। খুরশিদ বলে যে হ্যাঁ, সেই তাদের দুজনকে ডেকে পাঠিয়েছিল। সদরঘাট ব্রিজে তারা তাদের দেওয়া টাইমে পৌঁছে গেছিল। 12:45 দামোদর নদীর উপরে যে সদরঘাট ব্রিজ আছে সেখানে এসে পৌঁছেছিল সুরভি। সেখানে কিন্তু তার বন্ধু গৌরাঙ্গ ছিল না, সেখানে ছিল খুরশিদের একজন সঙ্গী, নাম শামীম। শামীম তাকে জানায় যে গৌরাঙ্গ তোমাকে একটু ভেতর দিকে নিয়ে যেতে বলেছে, আমাকে সে এখানে দাঁড় করিয়ে রেখেছে। শামীম সুরভিকে ডেকে পাশেই একটা জঙ্গল এলাকা, একদম নির্জন, সেখানে নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিল খুরশিদ সহ তার আরো দুজন সঙ্গী, মোট 4 জন। মোট 4 জন মিলে সুরভির রেপ করে, তারপরে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। ওই দামোদর নদীতে তার বিবস্ত্র দেহ ফেলে দেয়, যেটা 15 তারিখ ফেলা হয়েছিল, 17 তারিখ উদ্ধার হয়েছিল। এই সমস্ত ঘটনা ঘটিয়ে ফেলতে সময় হয়েছিল দুপুর 2:30। দিনের আলোতেই কিন্তু তারা এই সমস্ত কাজগুলো করেছিল, কেউ বুঝতে পারেনি। এলাকাটা যেহেতু একটা জঙ্গল এলাকা। নির্দিষ্ট টাইম দুপুর বেলায় 3টের সময় গৌরাঙ্গ সুরভির সাথে দেখা করার জন্য সেই সদরঘাট ব্রিজের ওপর এসে পৌঁছায়। আবারও সেখানে শামীম দাঁড়িয়েছিল। শামীম বলে যে সুরভি তাকে একটু ভেতর দিকে আড়ালের দিকে ডেকে নিয়ে যেতে বলেছে, কারণ লোকজন দেখলে আবার নতুন ঝামেলা শুরু হবে। গৌরাঙ্গ সন্দেহ করেনি। গৌরাঙ্গ সেই ছেলেটার সঙ্গে চলে গেছিল এই জঙ্গলের এরিয়াতে। খুরশিদ আর খুরশিদের 3 সঙ্গী গৌরাঙ্গর ওপর চড়াও হয়, গৌরাঙ্গর সাথে মারপিট করে, তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়। গৌরাঙ্গ একা 4 জনের সাথে মোকাবেলা করতে পারেনি। আগে থেকেই তারা ব্যাপারটার জন্য রেডি হয়েছিল, সেই জন্য তারা একটা গর্ত খুঁড়ে রেডি করে রেখেছিল, তাতে গৌরাঙ্গকে দিয়ে মাটি চাপা দেওয়া হয়। তারপরে যে যার নিজের বাড়ি ফিরে যায়। তারপরে 17 তারিখে সুরভির বডি পাওয়া যায়, সমস্ত তদন্ত করে পুলিশ। 19 তারিখে সমস্ত জিজ্ঞাসাবাদের পর খুরশিদকে নিয়ে গিয়ে সেই এলাকাটা থেকে গৌরাঙ্গর বডিটাও উদ্ধার। এই সমস্ত ব্যাপার হওয়ার পরে পুলিশ টিম অ্যারেস্ট করেছিল খুরশিদের কথা মতো শঙ্করকে। শঙ্কর মানে সুরভির হাজবেন্ড, যে এই ঘটনাগুলো ঘটিয়েছিল খুরশিদকে দিয়ে। তার জিজ্ঞাসাবাদে যে ব্যাপারটা জানতে পারা যায় যে তার কিসের এত রাগ নিজের স্ত্রীর ওপরে, সেটা যখন তাকে জানতে চাওয়া হয় সে প্রথমে কাঁদতে শুরু করে, তারপরে সমস্ত ব্যাপারটা একে একে বলে। সে বলে সে বর্ধমানের ধনেখালি এলাকার বাসিন্দা, সে একজন চাষির ছেলে, অনেক জমি সম্পত্তি, গ্রামে বড় বাড়ি ছিল তার। তার বাবা মারা যাওয়ার পরে তার কিন্তু বাবা থাকাকালীন তার চাষবাসে মন লাগতো না, সে সবসময় চাইতো শহরে থাকবে, অন্য কিছু একটা কাজ করবে। বাবা মারা যাওয়ার পরে সে গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে। বিক্রি করার পর 1993 সালে বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে মেহতানগর নামের একটা জায়গাতে জায়গা কিনে সুন্দর বাড়ি করে, আর বাজারে একটা কাপড়ের দোকান খোলে। কিছুদিনের মধ্যেই খুব ভালো ব্যবসা চলতে শুরু করে। সে একদিন নিজের দোকানেই আছে, 6 মাস হয়েছে তার শহরে আসা বা তার দোকান খোলা। এমন সময় একটা মেয়ে নিজের কিছু বান্ধবীর সাথে তাদের দোকানে জামা কাপড় কিনতে আসে। সেই মেয়েটাকে দেখে কাপড়ের দোকানদার শঙ্করের খুব পছন্দ হয়েছিল।
সে মেয়েটাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ির ঠিকানা কি, বা তোমার বাবার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে, আর তুমি ম্যারিড কিনা। মেয়েটা ছিল সুরভি। সুরভি কাপড়ের দোকানদার শঙ্করকে জানায় যে না, সে ম্যারিড নয়। তার বাড়ির অ্যাড্রেসটাও সুরভি দিয়েছিল। কয়েকদিনের মধ্যেই কাপড় ব্যবসায়ী চলে গেছিল সুরভির বাড়ির অ্যাড্রেসে। সেখানে গিয়ে সুরভির বাবার সাথে কথা বলেছিল, জানিয়েছিল যে তার বড় মেয়েকে পছন্দ হয়েছে, তিনি বিয়ে করতে চান। সুরভির বাবা ভীষণ খুশি হয়েছিল আর বলেছিল 15 দিনের মধ্যেই বিয়ের ডেটটা রাখো, তারপরে বিয়ে করে নাও। আমিও মেয়ের জন্য খুব কম সময়ের মধ্যে সমস্ত জোগাড় যন্ত্র ব্যবস্থা করে সুরভির আর কাপড় ব্যবসায়ী শঙ্করের বিয়ে হয়ে যায় ধুমধাম করে। বিয়ের 1 মাস পরে শ্বশুরবাড়ি যখন এসেছিলেন শঙ্কর, তখন তিনি কিছু কথা সুরভির ব্যাপারে জানতে পারেন, যে ব্যাপারগুলো জানার পরে তার মনটা খারাপ হয়ে যায়। সুরভির যখন বয়স ছিল 16 বছর, সুরভির একজন প্রতিবেশী, নাম ছিল প্রেমচাঁদ। প্রেমচাঁদের সাথে সুরভির প্রেম হয়েছিল। সুরভি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল প্রেমচাঁদের সাথে। 1 মাস তারা ইন্দোরের কোনো এক হোটেলে ছিল। যখন প্রেমচাঁদের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছিল, তখন সে সুরভিকে হোটেলে ফেলে রেখেই পালিয়ে গেছিল। যেহেতু সে একজন নাবালিকা ছিল, তাকে ইন্দোরের পুলিশ উদ্ধার করে থানায় রেখেছিল। সেখান থেকে তার বাবা পদ্মলোচনের সাথে কন্ট্যাক্ট করে তাকে আবার পদ্মলোচন সেখান থেকে বর্ধমান ফিরিয়ে নিয়ে এসেছিল। পদ্মলোচন তারপরে খুব শাসন করেছিল তাকে। তাকে বাড়ি থেকে বাইরে বেরোতে দেওয়া হতো না। তারপরে যখন সুরভির বয়স 18 বছর, তখন আবার তার প্রেম হয় সুজিত নামের একটা ছেলের সাথে। শুধু প্রেম নয়, সেই সময় গর্ভবতীও হয়ে গেছিল সুরভি। সুরভির বাড়ির লোকরা সেটা জানতে পেরেছিল। সুজিতের সাথে তার বিয়ে ঠিক করার চেষ্টাও করেছিল সুরভির বাবা মা, কিন্তু সে রাজি হয়নি। ফলে সুরভির গর্ভপাত করাতে হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারটা পাড়ার বেশিরভাগ লোকজন জানত। তারপর থেকে সুরভির বাইরে যাওয়া বন্ধ করে দেয় সুরভির মা আর বাবা। কথায় আছে না, 4 পেয়ে জন্তুকে বেঁধে রাখা যায়, 2 পেয়েকে কিন্তু বাঁধা সম্ভব না। তারপর থেকে সুরভি যখনই সুযোগ পেয়েছে নিত্য নতুন পুরুষদের সাথে বন্ধুত্ব করেছে, ঘনিষ্ঠ হয়েছে, সময় কাটিয়েছে। ব্যাপারটা পুরো পাড়ার লোকজনেরাই জানত। সুরভির বাবা অনেক চেষ্টা করছিলেন সুরভির একটা বিয়ে দেওয়ার, কিন্তু তিনি কিছুতেই এই ব্যাপারটা করে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি হতাশ হয়ে মেয়েকে শাসন করাও ছেড়ে দিয়েছিলেন, মেয়েকে ঘরে বন্ধ করে রাখাটাও ছেড়ে দিয়েছিলেন। এমন সময়ে সুরভি নিজের কিছু বান্ধবীর সাথে কাপড় কিনতে গেছিল শঙ্করের জামা কাপড়ের দোকান। সেখানে শঙ্কর সুরভিকে দেখে মনে ভেবে ফেলেছিল যে এটা একটা শহরের মেয়ে, সে গ্রাম থেকে এসেছে, তার বাবা মা কেউ নেই, তার বিয়ে কে ঠিক করবে, মেয়েটা বেশ দেখতে শুনতে ঠিকঠাক আছে, আমি এর সাথে বিয়ে করব। বিয়েও হয়ে যায়। শঙ্কর সুরভির ব্যাপারে কোথাও কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে করেছিল। বিয়ের পরে যখন এই সমস্ত ব্যাপারগুলো সে জানতে পেরেছিল, তার ঘৃণা হয় সুরভির উপরে, কিন্তু সে সুরভিকে শাসন করে। সে বলে যে তোমার এই সমস্ত ব্যাপারগুলো আমি জানতে পেরেছি, এগুলো সত্যি কিনা। সুরভি বলে যে কম বয়সে সে এই ভুলগুলো করে ফেলেছে, তবে সে আর কোনোদিন এই ধরনের কোনো কাজ আবারও করবে না। শঙ্কর তার কথায় বিশ্বাস করে। সে নিজের ব্যবসায় মন দেয় আর সুরভি মন দেয় নিজের
ঘর বাড়ির কাজকর্ম। কিছুদিনের মধ্যেই সেই বাড়ির প্রতিবেশী গৌরাঙ্গর সাথে সুরভির প্রেম হয়ে যায়। প্রথমে গৌরাঙ্গর যে স্ত্রী লক্ষ্মী, প্রতিবেশী একজন মহিলা, তার বাড়িতে যাতায়াত শুরু হয়। এই ব্যাপারটাতে সন্দেহ করার মতো কিছু শঙ্কর পায়নি, শঙ্কর আটকায়নি স্ত্রীকে। তারপর থেকে ঘন ঘন লক্ষ্মীর বাড়ি যেতে শুরু করে। একসময় লক্ষ্মীর হাজবেন্ড গৌরাঙ্গর সাথে তার প্রেম হয়। লক্ষ্মীকে প্রত্যেক দিন মারধর করতে শুরু করে গৌরাঙ্গ। লক্ষ্মীর সাথে বন্ধুত্ব ভেঙে যায় সুরভির। সারা পাড়ার লোকজন জেনে ফেলেছিল গৌরাঙ্গর সাথে সুরভির একটা সম্পর্ক আছে। শুধু সুরভির হাজবেন্ড জানতো না, কারণ সে বিশ্বাস করেছিল নিজের স্ত্রীকে, সুরভিকে। হঠাৎ করে একদিন সে নিজের বাড়ি এসে পৌঁছেছিল। এসে গৌরাঙ্গকে দেখেছিল নিজের স্ত্রীর সাথে। স্ত্রীর চরিত্র তার আগে থেকেই জানা ছিল। যদিও গৌরাঙ্গ বলেছিল একটা বিশেষ কাজে সে এসেছিল, তার বিশ্বাস হয়নি। তারপর থেকে তিনি পাড়ার কিছু লোকজনের সাথে কথা বলে পুরো ব্যাপারটা যখন জানতে পেরেছিলেন, সেই দিনই তিনি মনে মনে ভেবে ফেলেছিলেন যে কোনো ভাবেই তার স্ত্রীকে আর গৌরাঙ্গকে, দুজনকে এই ব্যাপারটার জন্য শাস্তি দিতেই হবে। তবে নিজে হাতে যদি কাজটা করা হয় তাহলে তিনি সহজেই ধরা পড়ে যেতে পারেন। এমন কোনো প্রফেশনাল লোককে খুঁজতে হবে যে এই ধরনের কাজগুলো করে, অথচ ধরাও পড়তে হবে না। তিনি খোঁজ পেয়েছিলেন ব্যান্ডেলের একজন অপরাধী খুরশিদের কাছে গিয়ে একটা বড় অঙ্কের টাকার বিনিময়ে তার স্ত্রীকে আর গৌরাঙ্গকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এই বলে তিনি একটা কন্ট্যাক্ট করেছিলেন। সেই কন্ট্যাক্ট মতোই খুরশিদ ওই ঘটনাগুলো ঘটিয়েছিল, যেগুলো আমি আগেই বলেছি। তারপরে খুরশিদের টিম আর শঙ্কর সবাই ধরা পড়েছিল। সবাই আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে এখনো আলিপুর জেলে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো একটা নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।